নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, আমি অনেকদিন পর আবার আজকে দুটো ভিডিও তোমাদের সামনে দিতে চলেছি। তো আজকে আমি যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে রিয়াঙ্কা লাইফস্টাইলের রিয়াঙ্কাকে নিয়ে। হ্যাঁ, যে সদ্য মা হয়েছে, রত্নগর্ভা মা বলবো এই ব্যাপারে। তো তাকে নিয়েই আমি কথা বলতে চলে এসেছি, কেননা সে ইদানিং যা কি বলবো, যে টাইটেল দিচ্ছে তার ভিডিওতে, সেইগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখে পড়েছে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখে পড়বে আর সে সেখান থেকে ছাড় পেয়ে যাবে, এটা তো হতে পারে না। তো রিয়াঙ্কাকে নিয়ে আমি কথা বলবো। আর আর কি, আর তার আগে রিয়াঙ্কাকে নিয়ে কথা বলার আগে আমি আরেকটু কিছু কথা বলবো। হ্যাঁ, রিয়াঙ্কা সংক্রান্তই, মানে রিয়াঙ্কাকে বোঝানোর জন্যই আমি কথাগুলো বলবো। দরকার রিয়াঙ্কা প্লাস আরও যারা আছে এইরকম ধরনের মেন্টালিটির যারা আছে, তাদের এই কথাগুলো একটু শোনা দরকার, একটু বোঝা দরকার। তো চলো ভিডিওর মধ্যে ঢুকি। আর ভিডিওটা হয়তো অন্য দিনের, মানে আমি সাধারণত যে লেন্থের ভিডিও করি তার থেকে একটু বড় হতে পারে, তোমরা কষ্ট করে দেখে নিও। আমি হয়তো স্পিডটাও বাড়িয়ে দিতে পারি। চলো ভিডিওটা তাহলে শুরু করি। হ্যাঁ, আজকালকার দিনে যেই মেয়েরা মা হচ্ছে, দেখবে মেয়েরা পড়াশোনা করে নিজেদের পায়ে দাঁড়াতে দাঁড়াতে একটু তাদের এজ হয়ে যাচ্ছে, তারপরে তারা বিয়ে থা করছে, তারপরেই কিন্তু তারা নিজেরা সন্তান নিচ্ছে। কেননা তারা এখন মনে করে যে আমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবো, আর্থিক দিক থেকে এতটাই স্ট্রং হব, তারপরে আমরা কিন্তু কাউকে পৃথিবীতে আনবো, পৃথিবীতে আনার পরে তার যেন কোনো কষ্ট না হয়। তো এই ধ্যান ধারণাটা কিন্তু সব আজকালকার মেয়েদের মধ্যে এবং ছেলেদের মধ্যেও আছে। তো এই করতে করতে কিন্তু তাদের অনেকটাই এজ হয়ে যাচ্ছে। কিন্তু আবার দেখতে পাচ্ছি এখন যাদের ধরো নতুন বিয়ে হচ্ছে, মানে কি বলবো, ধরো আমাদের সন্তান সমতুল্য যাদের বিয়ে হচ্ছে, তারা কিন্তু আবার একটু কম এজে বিয়ে করছে। যেমন ধরো 24-25 এর মধ্যে কিন্তু বিয়ে করছে। মাঝখানে যেটা হয়েছিল, মানে আমাদের পর যারা বিয়ে করেছে, মানে আমাদের যেই টাইমে বিয়ে হয়েছে তার ধরো 7-8 বছর পর যারা বিয়ে করেছে, তখন কিন্তু তারা 30-35, আমি এমনও দেখেছি 40 বছরেও বিয়ে করেছে মেয়েরা। বেশ নিজের পায়ে দাঁড়াবো একদম, তারপরে বিয়ে করেছে দেখেছি। এবং তাদের মধ্যে যে প্রত্যেকেরই এইরকম হয়েছে যে এজে বিয়ে করেছে বলেই তাদের বাচ্চা মানে নর্মাল যেটা হয় সেরকম হয়নি, কোনো কমপ্লিকেশন নিয়ে বাচ্চা জন্মেছে সেরকম কিন্তু না, ভালো সুস্থ বাচ্চা জন্মেছে। কিন্তু অনেক ক্ষেত্রে ডাক্তারি ভাষাতেই বলা হয় যে 34 থেকে 35 বছরের পরে কিন্তু সন্তান নেওয়াটা ঠিক না, তার আগে কিন্তু নিতে হয়। 34 থেকে 35 বছর হয়ে গেলে সন্তান যদি নেওয়া হয়, নানান কিছু কমপ্লিকেশন কিন্তু আসতে পারে। তো এখন দেখছি এখন আবার কিন্তু ছেলেমেয়েরা বেশ একটু কম এজেই বিয়ে করছে, অতটা দেরি কিন্তু তারা করছে না। তো যাই হোক, তো আমি এই বিষয় নিয়েই কথা বলবো যে বাচ্চা যেই জন্ম নেয়, যাদের কপাল ভালো, তাদের আজকালকার দিনে সুস্থ বাচ্চা হওয়াটাই, কপাল ভালো হলেই কিন্তু সুস্থ বাচ্চা জন্মাবে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। তার জন্য যারা মা হতে চলেছো বা মা সদ্য মানে মা হতে চলেছো, তারা আমি চাইবো সবসময় ঈশ্বরের কাছে চাও যে সেই বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক, যাই হোক, সেই বাচ্চা যেন সুস্থ স্বাভাবিক বাচ্চা হয়, এটাই আমার কথা। আমি পুত্র সন্তান চাইলাম, যদি সেই পুত্র সন্তান এমন কিছু নিয়ে জন্মায়, তাহলে কিন্তু আমার সুস্থ কন্যা সন্তানও অনেক ভালো। বা পুত্র সন্তান চাইলাম, সেই পুত্র সন্তান সুস্থভাবে জন্মালো, কিন্তু সেই পুত্র সন্তানকে আমি এমনভাবে বড় করলাম বা মানুষ করতে পারলাম না, পরবর্তীকালে সেই পুত্র সন্তানের জন্য আমাকে কি বলবো, সমাজে আমি মুখ দেখাতে পারছি না, এমনও তো হয়, তাই না? তো সেই তার থেকে আমার যদি কন্যা সন্তান হয় এবং সে আমার মা বাবার মুখ উজ্জ্বল করে, আমার মনে হয় সেটা অনেক বেশি ভালো। যে অনেক রকম বাচ্চা কিন্তু নানান রকম কমপ্লিকেশন নিয়ে জন্মায়। তার মধ্যে কি আছে, তার মধ্যে সিপি চাইল্ড আছে, তার মধ্যে ডাউন সিনড্রোম আছে, তার মধ্যে অটিস্টিক বাচ্চাও আছে, আরো হয়তো আছে। তো সিপি চাইল্ডটা কি সেটা আমি তোমাদের সামনে একটু খুলে বলি। সিপি চাইল্ড যারা জন্মায়, তারা জন্মানোর সময় তাদের এমন কিছু হয়তো মানে বাধা বিঘ্ন আসে, বা জন্মানোর সময় তাদের কমপ্লিকেশন তৈরি হয় যে তারা হয়তো কাঁদলো না, অক্সিজেনটা ঠিক মতন পৌঁছালো না, তার ফলে কি হলো, তাদের ব্রেনটা ঠিক টাইমে ডেভেলপ হতে পারলো না, বা বাচ্চার মধ্যে কি বলবো, কোনো সংক্রমণ হয়েছে।
তো সেইটা কিন্তু ঠিক টাইমে বুঝতে পারেনি। তার ফলেও কিন্তু বাচ্চা আস্তে আস্তে যখন বড় হয়, যেই বয়সে যেটা শেখা উচিত সেই বয়সে সে সেটা শিখতে পারছে না। যেমন ঘাড় সোজা করা উচিত যেই সময়, সেটা করতে পারছে না। হামাগুড়ি দেওয়ার যেই বয়সটা সেই বয়সে সে হামাগুড়ি দিতে পারছে না। উঠে বসা যেই বয়সে উচিত সেটা পারছে না। উঠে দাঁড়ানো, ধরে ধরে দাঁড়ানো যেই বয়সে উচিত সেটা পারছে না। ধরে ধরে হাঁটা সেটা পারছে না। এইরকম কিন্তু অনেক সময় দেখা যায়। তো যে সদ্য মানে যে নতুন মা হয়েছে সে কিন্তু এইগুলো ঠিকঠাক বুঝতে পারবে না। যদি খুব তাড়াতাড়ি বোঝা যায়, মানে ধরো কয়েক মাসের মধ্যে জিনিসটা বোঝা যায়, তবে সেই বাচ্চার কিন্তু থেরাপি ট্রিটমেন্ট করে সেই বাচ্চা ঠিক হতে পারে, আর ঠিক হয়ও। তো আমার মেয়ের কাছে, মানে আমার মেয়ে যে নিয়ে পড়াশোনা করছে তাদের মধ্যে কিন্তু এইগুলো আছে, এবং ওদের কিন্তু পড়াশোনা চলাকালীন ওদের এই পেশেন্টদের দেখতে হয়। তো আমার মেয়ের কাছে একটি বাচ্চা এসেছিল, তো তার কথাই আমি বলছি, আমি নাম টাম কিচ্ছু বলছি না। তো এই বাচ্চাটার হয়েছিল কি, এরা টুইন বেবি ছিল। তো মানে প্রথমে যেই বাচ্চাটা জন্মিয়েছে সে তো হচ্ছে দিদি, তাকে দিদিই ধরলাম। তো সে জন্মানোর সময় সেই দিদি টুইন বেবির মধ্যে যে বড়, তার গলায় নাড়ি পেঁচিয়েছিল এবং তাকে ডেলিভারি করাতে একটু দেরি হয়ে গেছিল। তো দেরি হওয়ার জন্য পরের যেই বেবিটা, সেই বেবিটাকে বার করতে দেরি হয়েছিল, কেননা ওর গলায়, প্রথম বেবিটার গলায় নাড়ি জড়িয়েছিল তার জন্য। এবং পরে যেই বেবিটা, সে কিন্তু পুরো সুস্থই হওয়ার কথা ছিল। যেহেতু এই বেবিটাকে সুস্থভাবে বের করার জন্য ওই পরের বেবিটাকে ডেলিভারি করতে দেরি হয়ে গেছিল, তো সেই কারণে এই বাচ্চাটার মধ্যে কিন্তু কিছু অসুবিধা দেখা দিয়েছিল। এইবার মা কি করলো, যখন দুটো বাচ্চা একসঙ্গে বড় হচ্ছে, এবার মা দেখছে যে প্রথম যেই বাচ্চা, মানে যার গলায় নাড়ি পেঁচিয়েছিল, সে ঠিকঠাক সব কিছু শিখছে, সে আস্তে আস্তে হামাগুড়ি দিচ্ছে, সবকিছু করছে। কিন্তু এই পরে যেই বাচ্চাটাকে বের করেছে, যার সুস্থ বাচ্চা হওয়ার কথা ছিল, সে কিন্তু উঠে বসতে পর্যন্তও পারছে না। তো তারপরে মায়ের সেটা একটা মানে বুঝতে পারলো যে তাহলে কোনো প্রবলেম নেই। তো তখন কি করলো, সে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলো এবং তাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমার মেয়ে যেই কলেজে পড়ে সেখানে ওপিডিতে নিয়ে আসতে আরম্ভ করলো, এবং সেই পেশেন্টটা আমার মেয়ের পেশেন্ট ছিল। যদিও সে এখন ভালো হয়ে গেছে, সে এখন উঠে বসতে পারে, সে এখন ধরে দাঁড়াতে পারে, হামাগুড়ি সমস্ত কিছু দিতে পারে। তাকে যখন আনা হয়েছিল সে 8 মাসের ছিল, সে উঠে বসতেও পারতো না। তো সে মানে আমার এতটা আনন্দ লাগছে, আমি মানে আমার মেয়েকে সবসময় আমি বলেছি যে ওই বাচ্চা, মানে ওর নাম আছে একটা, আমি নামটা এখানে বলছি না, ও দেখবি তোর হাতেই ভালো হবে, তোর হাতেই উঠে দাঁড়াবে, তোর হাতেই ও হাঁটা শিখবে। তো আর ওই বাচ্চাটা যখন আসতো আমার মেয়েকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতো, প্রচন্ড পরিমাণে। তো মানে বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছি, কেন বলো তো, মানে এটা আমার মেয়ের স্টুডেন্ট লাইফের একটা বড় অ্যাচিভমেন্ট। সেই কারণে আমি এতটা কি বলবো, মানে আনন্দ হচ্ছে আমার। মানে এই ইমোশনটা আমার একটা আনন্দের ইমোশন। মানে আমি ভীষণ একজন ইমোশনাল মানুষ, কিন্তু প্রচন্ড পরিমাণে একজন ইমোশনাল মানুষ। আমি আমার নিজের ইমোশনটাকে চেপে রাখতে পারি না, মাঝে মধ্যে বেরিয়ে যায়। আমি আনন্দটাকে আমি বের করতে পারি, কিন্তু কষ্টের, দুঃখের যে জিনিসগুলো আছে সেগুলো আমি কারোর সামনে বের করতে পারি না। তো যাই হোক, তো আরেকটি বাচ্চার কথা আমি বলি। সেই বাচ্চাটার মানে সেটা বোধহয় ছেলে, সেটা অন্য আরেকটি মেয়ের পেশেন্ট, সেটা আমার মেয়েরই সঙ্গে পরে তার পেশেন্ট। তো সেই বাচ্চাটার যেটা হয়েছিল আমি বলছি, এই মাদের কথা যে বলছি, এই মারা কিন্তু কম বয়সী মা, এরা কিন্তু ওই 22-23 এইরকম বয়সে মা হয়েছে, এদের কিন্তু অতটাও বয়স না। তো সেই বাচ্চাটা যখন তার মায়ের গর্ভে ছিল, এবার রাত্রেবেলা কি হয়েছে, মেয়েটির ওয়াটার ব্রেক হয়ে গেছে, এবং সে যে বাচ্চা মেয়ে, সে কম বয়স, বেশি না, ওই যে বললাম 21-22 এইরকমই বয়স। তো সে বুঝতে পারেনি, তার শাশুড়ি মাকে বলেছে যে এইরকম, ও ভেবেছে ওর বোধহয় ইউরিন পাস হয়েছে, ওয়াটার ব্রেক যে হয়েছে, সেই মেয়েটি সেটা বুঝতে পারেনি। ও শাশুড়িকে এরকম বলেছে, শাশুড়ি বলেছে যে না না, ওটা কিছুই না, তুই শুয়ে পড়। এবার সে কি করেছে, ওরকম শুয়ে পড়েছে। পরের দিন সকালে যখন নিয়ে যাওয়ার পরে বাচ্চাটি তার জন্মেছে, এবং সেই বাচ্চাটি ছেলে। তো তারপরে আস্তে আস্তে যখন দেখতে পাচ্ছে তার ঘাড় সোজা হচ্ছে না, সে কিছুই শিখছে না,
তো এইভাবে সে আস্তে আস্তে যখন বড় হচ্ছে, তারপরে যখন বুঝতে পারলো যে এরকম কেন হচ্ছে, আমার বাচ্চা কিছুই কেন শিখতে পারছে না, প্রথমটা কিন্তু বুঝতে পারিনি। আমার মেয়ের যে পেশেন্টটা ছিল সেই পেশেন্টটা কিন্তু বুঝতে পেরেছে, কেননা ওর যেহেতু যমজ বোন ছিল, একই সঙ্গে ওরা বড় হচ্ছিল, তাই কিন্তু ওর মা বুঝতে পেরেছে যে একটা মেয়ে আমার সবকিছু শিখে যাচ্ছে, আরেকটা মেয়ে কেন শিখতে পারছে না। আর এই বাচ্চাটা বেশ একটু বড় হয়ে গেছে, তাও বোধহয় বছরখানেক হয়ে গেছে। তখন ওর মা একবার ডাক্তার কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তখনও ডাক্তার কিন্তু মানে এতটা কি বলবো, যে ওদের মানে নানা রকম টেস্ট করা বা আরো কিছু টেস্ট করতে হবে যে কেন হচ্ছে না, এইসবগুলো বলেনি। তারপরে যাই হোক, ওদের মানে আমার মেয়ে যেখানে পড়াশোনা করে সেখানে ওপিডিতে নিয়ে এসছে, নিয়ে আসার পরে একে একটা টেস্ট করতে দিয়েছে। দেখছি যে বাচ্চাটার শরীরটা খুব গরম, মানে সাধারণ বাচ্চাদের যেরকম শরীর গরম থাকে তার থেকেও অনেক বেশি গরম বাচ্চাটার শরীর। তখন সেখানে টেস্ট করে দেখার পরে দেখে যে বাচ্চাটার মানে শরীরে প্রচন্ড পরিমাণে কি বলবো, জীবাণু, কোনো একটা জীবাণু। এই জীবাণুটা তখন দেখা গেল যে এটা যখন ও মায়ের গর্ভে ছিল তখন থেকেই ওর মধ্যে আছে, কোনো না কোনো কারণে ওর মধ্যে আছে। এটা যদি সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা হতো তাহলে বাচ্চাটা কিন্তু আজকে এই অবস্থায় আসতো না। সাথে সাথে যদি এই যে জীবাণুর যে ট্রিটমেন্টটা সেটা, তারপরে যে ওয়াটার ব্রেক হওয়ার ফলে বাচ্চাটা যে অতক্ষণ দেরি লাগলো বাচ্চাটা জন্মাতে, সেটার ফলে যেটা ওর ব্রেনটাকে ক্ষতি করলো, তার জন্য কিন্তু বাচ্চাটার যা অবস্থা খারাপ করার সেখান থেকেই করে দিয়েছে। প্রথমত ওর শাশুড়ি, দ্বিতীয়ত হচ্ছে যেখানে ওর ডেলিভারি হয়েছে কোনো একটা সরকারি হসপিটালে, সেটা কিন্তু সেখানেই হয়ে গেছে বা সেই বাচ্চাটারও ট্রিটমেন্ট হচ্ছে। কিন্তু এই বাচ্চাটার অবস্থা মানে এতটাই ওরা আগে থেকে খারাপ করে এনেছে, এ জানি না কতটা কি হবে। তো মাঝে মধ্যে এই মা এমন মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কষ্ট প্রকাশ করে ফেলে যে আরেকটা বাচ্চা আমার সঙ্গেই আসলো, মানে ওরা একই সঙ্গে আসতো, আমার মেয়ের যে পেশেন্ট আর এই পেশেন্টটা একই সঙ্গে ওরা আসতে আরম্ভ করেছিল। ওই বাচ্চাটা ঠিক হয়ে গেল, আমার বাচ্চা কেন ঠিক হলো না, এটা মাঝে মধ্যে চলে আসে। কিন্তু কি করা যাবে, আর ওই বাচ্চাটা যে ঠিক হয়েছিল সেটাও কিন্তু ওর মায়ের জন্য। মা সেই অনেক দূর থেকে প্রায় 2-2.5 ঘন্টা বাস জার্নি করে সপ্তাহে 2টো দিন করে নিয়ে আসতো, শীত, গ্রীষ্ম, বর্ষা, এবং বাড়িতে যখন থাকতো তখনও যা যা এখান থেকে বলে দেওয়া হতো সেইগুলো করাতো। তো তার ফলে কিন্তু বাচ্চাটা আজকে সুস্থ হয়েছে। আর এই বাচ্চাটা এখনো হয়নি, তবুও আমি ঈশ্বরের কাছে চাইবো আর তোমাদেরকেও বলবো যে এই বাচ্চাটাও যেন সুস্থ হয়ে যায়। তো এবার আসি আরেকটি বাচ্চার কথা। আমার এক ননদ আছে, মাসি শাশুড়ির মেয়ে। তো আমার যখন বিয়ে হয় তখন ওই বাচ্চার হচ্ছে 1 মাস মতন বয়স। তো সেই বাচ্চা যখন জন্মেছিল সেই বাচ্চার গলায় নাড়ি পেঁচিয়ে গেছিল। নর্মাল ডেলিভারি হয়েছিল, সরকারি একটি মেডিকেল কলেজে কিন্তু তার ডেলিভারি হয়েছিল। তো যখন 1 মাস বয়স, তারপরে আমার যখন বিয়ে হয় বললাম ওর 1 মাস বয়স, তারপরে আস্তে আস্তে ওরা দেখতে পায় যে এতটুকু জায়গার মধ্যে যদি বাচ্চাটাকে শুয়ে রাখে, বাচ্চাটা না নড়ছে না চড়ছে, শুয়ে রেখে তার মা যদি সমস্ত কাজও করে আসে, বাচ্চাটা কিন্তু ওইটুকুনি জায়গার মধ্যে শুয়ে থাকছে। ওদের আস্তে আস্তে সন্দেহ হতে আরম্ভ করলো। আজ থেকে অত বছর আগের কথা আমি বলছি, আমার বিয়ে হয়েছে 98-এ, তো তখনকার কথা আমি বলছি। তো তখন কিন্তু এই ট্রিটমেন্টের এতটাও মানে ব্যবস্থা হয়তো ছিল না, ওরা অনেক কিছু করেছে, ব্যাঙ্গালোরেও নিয়ে গেছে, কিন্তু সেই বাচ্চা কোনো দিক থেকেই কোনো কিছু কিন্তু ইমপ্রুভ হয়নি। আমি যতদিন দেখেছি ততদিন কিন্তু ওই রকমই, একটা শক্ত খাবারও সে চিবিয়ে খেতে পারতো না, না উঠে বসা না কোনো কিছু, তার জন্য একটা লোক সবসময়ের জন্য লাগতো। আজকে সেই বাচ্চার তোমরা চিন্তা করো কতটা বয়স হয়ে গেল, তারপরে ওর মা মানে একটা লোক থাকতো ওকে দেখাশোনা করার জন্য, ওর মা থাকতো। তারপরে অনেকের অনেক বলা বলিতে সেই মানে আমার ননদ আরেকটা সন্তান নিয়েছে, তার সেটা ছেলে হয়েছে, এটাও ছেলে। তো সেই বাচ্চা কিন্তু পুরোপুরি সুস্থ। এবার চলো আরেকটা ঘটনা বলি। আমার হাজবেন্ডের এক বন্ধু আছে, তার একটু এজে বিয়ে হয়েছে। তো সে তার যে বাচ্চাটা, সেই বাচ্চাটা হচ্ছে ডাউন সিনড্রোম বাচ্চা। তো সে কিন্তু মানে বলে না, ভগবান যার একদিক নিয়ে নেবে তাকে কিন্তু আরেক দিকে উজাড় করে দেয়। তো এই বাচ্চাটা জন্য তার মা কিন্তু কোথাও যেতে পারে না, তাকে স্কুলে নিয়ে যাওয়া, তাকে পড়াশোনা করানো, বাড়িতে তার পড়াশোনা সমস্ত কিছু দেখা কিন্তু এই মাই করে, বা মা কোথাও গেলে তার বাবা করে। এই রকম আমার মানে হাজবেন্ডের বন্ধুদের একটা গ্রুপ আছে, এরা স্কুলের বন্ধু। তো তাদের মাঝে মধ্যে পিকনিক হয়, গেট টুগেদার হয়, কারো বিয়ে হলে বিয়ে হয়,
হয়, মানে বিয়ে বাড়িতে যাওয়া ঠাওয়া সবাই যায়। এই যে বন্ধুটি, এ কিন্তু সবসময় যেতে পারে না। তো এর হাজবেন্ড আবার যখন বাচ্চাটাকে দেখে, ওর ছেলেটাকে, বেশ অনেকটাই বড়, বয়স কথা আমি বলতে পারবো না, কিন্তু বেশ হালকা গোফে রেখা টেখা ছেলেটার উঠে গেছে। তো ওই হাজবেন্ডের কাছে রেখে ওর মাকে যেতে হয়। তো এই মাঝখানে আমরা শীতের সময় একটা বিয়ে বাড়িতে গেছিলাম, সেখানে দেখা হয়েছিল আমার সঙ্গে। তো ওর মা তখন আমাকে বলছে যে জানো না মিঠু, ও অঙ্কে এত ভালো না, কি বলবো। হ্যাঁ, মানে ওকে অঙ্ক দেওয়া মাত্র ও চট করে অঙ্ক করে ফেলে। মানে তাই বললাম, মানে যে ভগবান একদিকে একটা কেড়ে নিলে আরেক দিকে কিন্তু অন্য আরো রাস্তা তার খুলে দেয়। তো আমি আমার মেয়েকে বলছিলাম যে তোদের ওখানে এই যে যারা অটিস্টিক চাইল্ড আছে তাদের কোনো ট্রিটমেন্ট বা তাদের যে কিভাবে কি করতে হয় সেটা নেই? বলে না মা, ওটা তো আমাদের ইয়েতে পড়ে না, তার থেরাপি কিন্তু আবার আলাদা। তো তবু আমাদের ম্যাম বলেছে যে যারা অটিস্টিক বাচ্চা তাদের কিন্তু আইকিউ সাংঘাতিক, মানে তারা মানে তাদের ভগবান স্পেশাল কিছু পাওয়ার দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। মানে তারা সাধারণ যে বাচ্চা, হ্যাঁ, সেই সাধারণ বাচ্চার থেকে ভগবানের একটা স্পেশাল আশীর্বাদ নিয়ে কিন্তু তারা জন্মেছে। তারা হয়তো কেউ গানে প্রচন্ড পরিমাণে ভালো, তারা আঁকায় প্রচন্ড পরিমাণে ভালো, বা অন্য কোনো দিকে তারা প্রচন্ড পরিমাণে ভালো, কিন্তু তাদেরকে ঠিক মতন গাইড করতে হবে। তাদের আলাদা যে মানে যে স্কুল বলো যেটা আছে সেখানে নিয়ে যদি তাদেরকে মানে কি বলবো, সেখানে ভর্তি করানো যায়, সেখানে তাদেরকে শেখানো যায়, তারা কিন্তু ভীষণ ভালো হবে। এটাই তো সেই বলছি, যারা এমন চিন্তাধারা রাখে যে আমরা যে সাধারণ যেই বাচ্চা দেখি, নর্মাল যেই আমরা যেটা বলি নর্মাল বাচ্চা, সেরকম যে দেখি, তার থেকে একটু অন্য ধরনের বাচ্চা যখন আমরা দেখি, তাদেরকে আমরা বলি অ্যাবনর্মাল, এই ভগবান মেরে রেখেছে, এই তো ভগবান ওইরকম দিয়ে রেখেছে, আমরা সেই বলি। কিন্তু না, সেটা একদমই না। ভগবান এদেরকে স্পেশাল ভাবে তৈরি করে, তাই ভগবান মানে এরা স্পেশাল চাইল্ড, আর স্পেশাল মা বাবাকেই তারা এই ধরনের গিফট দেয়। তো এটাই আজকালকার, মানে কি বলবো, এমন অনেকে আছে যাদেরকে বোঝানো মানে ওই হাতিকে জাঙ্গিয়া পরানোর অবস্থা। মানে এইসব মানুষকে বোঝানোর আগে বোঝানো মানে হাতিকে জাঙ্গিয়া পরানোর অবস্থা। তো যাই হোক, এইবার রিয়াঙ্কাকে আসি কিছু কথা বলতে। রিয়াঙ্কা, যদি আমার ভিডিওটা দেখো, তোমাকে আমি ট্যাগ করবো। এই যে এতগুলো কথা বললাম কেন বলো তো? তুমি ঈশ্বরের কাছে তোমাকে গ্র্যাটিটিউড জানানো দরকার, ইউনিভার্সের কাছে তোমাকে গ্র্যাটিটিউড জানানো দরকার যে আজকে তুমি একটা সুস্থ সন্তানের মা হয়েছো, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। আর আমি তো ওই যে একজনের ভিডিও দেখেছিলাম, সে তোমার কি বলে সাধে গেছিল। তো ওই যে জুয়ারি যে আছে, জুয়ারি এক দিদি আছে যে কেরানির চাকরি করে, সরকারি কেরানির চাকরি করে, সেই জুয়ারি দিদি, সে তো বলেছিল যে আমি যার যার সাধে যাই তার তার ছেলে হয়। তো মানে সে কি তার মেয়ের যখন মেয়ে হয়েছিল তার সাধে উপস্থিত ছিল না, সে যাই হোক থাকে। তো সে যখন বলেছিল যে আমি যার যার সাধে যাই তার তার ছেলে হয়, তাহলে তখন তোমরা কেন বলেছিলে যে আমরা ছেলে চাই না, আমরা মেয়ে চাই? আমরা মেয়ে হলে খুশি হব, আমাদের ছেলের দরকার নেই, আমরা ছেলে চাই না। তুমি আর তোমার হাজবেন্ড কিন্তু এই কথাটা বলেছিলে। তাহলে কি তোমরা তখন মনে মনে ভেবে নিয়েছিলে যে তোমার মেয়ে হবে, তাই আমরা আমাদের মনটাকে এইভাবে বোঝাই যে আমাদের ছেলে চাই না, আমাদের মেয়ে চাই? বলো, সেটাই কি চেয়েছিলে? কেননা আজকে যখন তোমার ছেলে হয়েছে, তুমি এমন ভাবে কিছু কিছু কথা বলছো, কিছু কিছু থাম্বনেল দিচ্ছ যে আমি রত্নগর্ভা, আমি অমুক, আমি তমুক। এইটা করো না রিয়াঙ্কা, কেননা তোমাকে দেখেছি তো কিভাবে ছোট থেকে তুমি বড় হয়েছো, আজকে বাড়ি করেছো, সুন্দর বাড়ি করেছো, যা যা ছিল না সবই তোমার এখন পূর্ণ হয়েছে, ভালো আছো, ভালো লাগছে দেখতে, সত্যিই বলছি ভালো লাগছে দেখতে। যখন ওই মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সিটা হয়েছিল তখন কিন্তু ভীষণ ভালো লাগতো তোমাকে, যে তোমাকে সবাই খারাপ কথা বলছিল, তুমি আর তোমার হাজবেন্ড তখন দাঁড়িয়ে একটা ভিডিও করেছিলে, ভালো লাগছিল। কেন এই সবগুলো এত অহংকারী ভাব তুমি দেখাচ্ছ কেন? একটা তোমার মধ্যে কিন্তু সত্যি একটা অহংকারী ভাব দেখতে পাচ্ছি। ছেলে সন্তান জন্মেছে তো কি এমন হয়েছে? তুমি সবসময় ভাববে তোমার একটা সুস্থ বাচ্চা জন্মেছে। আজকে যদি তোমার ছেলে না হয়ে মেয়ে হতো, তুমি এতটা খুশি হতে না? তোমার প্রথম সন্তান, এতটা খুশি হতে না? অবশ্যই হতে, তুমি অবশ্যই হতে। আর যদি না হতে তাহলে তখন কেন বলেছিলে যে আমরা মেয়ে চাই, আমরা ছেলে চাই না, আমরা দুজনেই ভাবছি যে আমাদের মেয়ে হোক, মেয়ে হোক? এই কথাটা কেন বলেছিলে বলো? আজকে তুমি রত্নগর্ভা তুমি কখন বলবে? হয়তো এটা তুমি ভুল করে বলে ফেলেছো বা ভুল করে লিখে ফেলেছো, আমি জানি না তুমি কেন করেছো। তো রত্নগর্ভা কখন হয়? আজকে তোমার ছেলে সদ্য জন্মেছে, এই কদিন বোধহয় 10-11 দিন বয়স হলো।
এখনো বহু দিন পড়ে আছে, বহু দিন। তোমার ছেলে আগে উঠুক, খেলুক, দাঁড়াক, হাসুক, স্কুলে যাও, স্কুলে গিয়ে তোমার ছেলে এমন একটা কিছু রেজাল্ট করুক, এমন একটা জায়গায় পৌঁছাক, বা খেলাধুলায় এমন কোনো নাম করুক, তারপরে তো তুমি বলবে তুমি রত্নগর্ভা। কখন আমরা বলি রত্নগর্ভা? আমাদের মেয়েরাও কিন্তু মা বাবার মুখ উজ্জ্বল করলে আমরা বলবো যে রত্নগর্ভা আমি, তাই না? সে ছেলে হোক বা মেয়ে হোক, যাই হোক না কেন, যাই হোক না কেন। কিন্তু তুমি এখানে বলছো তুমি ছেলে সন্তান, পুত্র সন্তান জন্ম দিয়ে তুমি রত্নগর্ভা হয়ে গেছো। তাহলে তো যে রেপিস্টের মা, যে ডাকাতের মা, যে মানে খুনির মা, যে চোরের মা, তারাও তো ছেলের মা। তো তারাও কি তাহলে রত্নগর্ভা তুমি বলবে? রত্নগর্ভা নাকি একটা যে লোকের বাড়িতে কাজ করে তার ছেলেকে খুব কষ্ট করে বড় করেছে, সে আজকে গিয়ে খুব ভালো একটা জায়গায় দাঁড়িয়েছে, সে সেই লোকের বাড়ি কাজ করা মহিলা বলবে যে আমি রত্নগর্ভা? কোনটা বলবে বলো? কোনটাকে বলবে যে রত্নগর্ভা? দাঁড়াও, আগে ছেলে বড় হতে দাও, একটা জায়গায় তুমি ছেলেকে মানে এমনভাবে ছেলেকে তৈরি করো যাতে ছেলে তোমার সেই জায়গায় পৌঁছাক, তারপরে না হয় রত্নগর্ভা বলবে নিজেকে, এখনই না। এরপরে চলো একটা কমেন্ট আমি পড়বো যে রিয়াঙ্কা নাকি কোনো ভিউয়ারকে কিছু একটা বাজে কথা বলেছে। তো সেই বাজে কথাটা কেন বলেছে? দাঁড়াও, কোথায় গেল আমার চশমা? হ্যাঁ, হ্যাঁ, রিয়াঙ্কার একটা ভিডিওতে কমেন্ট এসে এবং রিয়াঙ্কা সেটাতে কিন্তু সে পিন কমেন্ট করেছে। তো সেইখানে রিয়াঙ্কাকে ছি ড্যাশ ড্যাশ বলেছে। তারপরে বলেছে মহিলা বাদরের মতন ছেলেকে নিয়ে ভাব মারে, এমন ভাবে মুখ ঢেকে রেখেছে মনে হচ্ছে কি রাজপুত হয়েছে। অন্য মানুষ সুন্দর বাবু নিয়েও এত আদিক্ষেতা করে না, আর এই কালো পেতনি মহিলা প্যাঁচার মতন ছেলে নিয়ে ফুটানির শেষ নেই। এইটা যেই আইডি দিয়ে এসছে আফটার ক্যামেরাম্যান বলে, আফটার ক্যামেরাম্যান বলে একটা আইডি থেকে রিয়াঙ্কাকে এই কমেন্টটা করা হয়েছে। তো আমি বলবো এই ধরনের যদি কেউ কমেন্ট করে কাউকে, সে রিয়াঙ্কা হোক, প্রিয়াঙ্কা হোক, আর যাই হোক, তো তাকে কিন্তু রিয়াঙ্কা যদি কুকুর বলে, কুকুরের সঙ্গে তুলনা করে, তাহলে আমি বলবো একদম ঠিক করেছো, একদম ঠিক করেছো, খারাপ কিছু করনি, খুব ভালো করেছো। এই ধরনের মেন্টালিটি যাদের, যে একটা ছোট্ট বাচ্চা 10-11 দিন বয়স, তাকে বাদর মাদর কত কিছু বলে ফেললো, রিয়াঙ্কাকে কালো পেতনি বলে ফেললো। আচ্ছা, কালো বা ফর্সা হওয়াটা এটা কি আমাদের কারো হাতে? হয়তো যিনি লিখেছে তিনি হয়তো খুব ফর্সা, আবার তিনি হয়তো কালোও হতে পারে, কেননা এখানে তো মুখ দেখতে পাচ্ছি না, মুখ তো এখানে দেখতে পাচ্ছি না। তো কালো ফর্সা নিয়ে যাদেরকে বিচার করা হয়, যারা বিচার করে, তারা কোন ছোট লোকের পরিচয় তারা দেয় কমেন্টের মাধ্যমে। তো তাদেরকে কুকুর জুতো দিয়ে মারা উচিত, তাদেরকে মারা উচিত তাদেরকে। যদি এই সমস্ত ভিউয়ারদেরকে রিয়াঙ্কা কোনো কিছু খারাপ কথা বলে থাকে, তাহলে আমি মনে করব একদম ঠিক করেছে। আজকে ও সদ্যজাত বাচ্চাকে যদি এই ধরনের কথা বলে, তাহলে ও যেটা করেছে, কি করেছে আমি জানি না, কারণ আমি সেই জিনিস আমি দেখিনি। তো তাহলে ঠিক করেছে। কোন ভিডিওতে করেছে তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমাকে যদি কেউ বলতো, আমি তো একদম কাঁচা কাঁচা খিস্তি দিতাম, কাঁচা কাঁচা খিস্তি দিতাম। খিস্তি সবাই জানে, খারাপ কথা সবাই জানে, সেটা কি বলবো, মানে কে কতটা ইউজ করতে পারে, ইউজ করতে মানে মানে খুব ইজিলি ইউজ করতে পারে, সেটাই এখানে দেখছি। কে কিরকম ভাবে কোথায় কতটা ইউজ করে সেটাই দেখছি। মানে এতটা অসভ্য, এতটা ইতর মানুষ হতে পারে। তো আমার মনে হচ্ছে এটা আমাদের এখানকার আইডি না, এটা মনে হচ্ছে পাশের দেশের কোনো আইডি। পাশের মানে লেখার ধরন দেখে আমার মনে হলো এটা আমাদের দেশের আইডি না, এটা পাশের দেশের আইডি। হ্যাঁ, একটা বাচ্চাকে এইসব ধরনের কথা, তারপরে গালাগাল, ছি ড্যাশ ড্যাশ, কি ধরনের কথাবার্তা, কি ধরনের লেখে কি করে এরা এরকম ধরনের জিনিস, এরকম ধরনের কথা লেখে কি করে, এটা আমি ভেবে অবাক হয়ে যাই। ছি 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 ছি। আর তাকে যদি রিয়াঙ্কা কিছু বলে থাকে, বেশ করেছে বলেছে, ঠিক করেছে বলেছে। আবার যদি এরকম কিছু বলে, আমি বলবো রিয়াঙ্কা আবার দেবে, আবার দেবে। আর এইভাবে এদের মুখগুলো না, এই আইডিগুলো তুলে নিয়ে কমিউনিটি দিয়ে সবার সামনে ধরিয়ে দেবে যে এরা কতটা নীচ মেন্টালিটির মানুষ, কতটা নীচ এদের মানসিকতা। হ্যাঁ,
আজকে মুখ প্রকাশ করেনি, নাই করতে পারে। অনেকে তো এইরকম আছে যারা কি বলে, যাদের আতুরে থাকাকালীন তারা বাচ্চা বাইরে বের করে না, বাচ্চাকে দেখায় না, একটা নজর লাগা না লাগার একটা ব্যাপার আছে। প্রেগনেন্ট হওয়ার পরে 5 মাস পর্যন্ত লোককে জানায় না যে প্রেগনেন্ট হয়েছে। তো ও যদি এখনো বাচ্চার মুখটা না রিভিল করে থাকে, হয়েছেটা কি? কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে যে ও মুখ রিভিল করেনি? তারপরে আরেকটা ব্যাপার দেখছি, রিয়াঙ্কা এখানে যে খাটে শুয়েছে, এই করেছে ওই করেছে, সেই নিয়েও প্রত্যেকের জ্বালা। ভাই কেন তো আপনাদের জ্বালা? আপনারা সব ব্যাপারের মধ্যে কেন ঢোকেন বলেন তো? হ্যাঁ, আজকে আমিও যখন আতুরে ছিলাম, আজ থেকে কত বছর আগে, তখনও কিন্তু আমি খাটেই থেকেছি, খাটেই শুয়েছি। সেই আগেকার দিনের মতো নেই যে মাটির মধ্যে বিছানা করে দিল আর তার মধ্যে স্যাঁতসেঁতে জায়গায় বাচ্চা নিয়ে থাকলো, তারপরে বাচ্চারও শরীর খারাপ, মায়েরও শরীর খারাপ। সেই দিনকাল কিন্তু আজকে আর নেই। হ্যাঁ, আজকে খাটের মধ্যে আছে, হয়েছেটা কি? অসুবিধার কি আছে? আতুর ডুবে সবকিছু কাঁচা ধোয়া করে নেবে, সেইটাতেও জ্বালা। যারা ওখানে লিখছেন তারা নিজেরা করেন। নিজেদের বাড়িতে যদি এইরকম কোনো কারো বাচ্চা হয়, আপনারা এখনো করেন? ওই মাটির মধ্যে আলাদা একটা ঘরে, স্যাঁতসেঁতে ঘরে পড়ে থাকবে, করেন কি? করেন না তো। তাহলে অন্যদেরকে, এই ইউটিউবে যারা আছে তাদেরকে জ্ঞান দিতে কেন আসেন ভাই? আমার দিদির যখন প্রথম মেয়ে হয়, আমার দিদি, ওরও হয়েছিল, মেডিকেল কলেজে হয়েছিল। তো ওর মানে ওর বাচ্চা না খুব মানে ওজন অনেক বেশি, ওর 3টে মেয়েরই ওজন অনেকটা বেশি। তো ওর ফরসেপে হয়েছিল। তো ফরসেপে হওয়ার পরে ওর স্টিচ পড়েছিল অনেকগুলো, অনেকগুলো স্টিচ পড়েছিল। তো ওকে যেখানে থাকতে দিয়েছিল, একটা খুব উঁচু একটা মানে কি বলবো, চৌকি বলো তক্তপোষ বলো, সেটাতে থাকতে দিয়েছিল ওর শ্বশুর বাড়ি থেকে। তো সেইখানে ও উঠতো, মানে যখন উঠতো নামতো, এরকম তো একবারে তো উঠে বসে নিলাম আমি সিংহাসনের ওপর আর নামলাম না, এটা তো না, ওকে উঠতে হতো, নামতে হতো। তো এরকম হতো। এবার আমার মা যখন দেখতে গেল, মা দেখতে গিয়ে ওর ওরকম সেলাইয়ের জায়গাটা ওরকম দেখছে, দেখে মানে মাথায় হাত, সেই সেলাই কেটে মেটে একাকার কাণ্ড। তারপরে আবার ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সেই সেলাই মানে স্টিচ ফিচ দিয়ে তারপরে ওকে আনতে হলো, তারপরে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল। সেখানে থেকে বেশ ওর মেয়েটা অনেকটা বড় হলো, সুস্থ হলো, তারপরে ও বাড়ি গেছিল। তা এইরকম করে থেকে যদি মায়ের কোনো অসুবিধা হয়ে যায়, তার থেকে আমি বলবো যে সে যেখানে কমফোর্ট ফিল করবে সেই জায়গায় থাকা ভালো। তার যাতে সেলাইয়ের কোনো অসুবিধা না হয়, সে অসুস্থ হয়ে না পারে, তার বাচ্চা কোনো অসুস্থ হয়ে না পারে, সেরকম জায়গায় থাকা ভালো। হ্যাঁ, মানে লজ্জা নেই আপনাদের? না, লজ্জা নেই? মানুষকে মানে ভালো কথা কিছু বলতে পারবেন না, খারাপ কথা বলতে চলে আসতে পারেন না। যত সব ইউটিউবে এসে জুটেছে দর্শকের নাম করে লোকের জীবনটা একদম নষ্ট করে দেওয়ার জন্য। দুটো চারটে ভালো কথা লিখে তাকে যে কোনো একটা দিলাসা দেবে, কোনো একটা করবে, তা না, তাকে একদম আজে বাজে কথা বলে তার জীবন একদম বিষাক্ত করে দেওয়ার মতন অবস্থা। যত সব আলতু ফালতুগুলো। তো আজকে ভিডিওটাতে আমি রিয়াঙ্কার কিন্তু ভালো খারাপ দুটো দিক নিয়ে আমি সমালোচনাটা করলাম। এটাকে বলে সমালোচনা, যেটা দুটো দিক নিয়েই করতে হয়। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।